আসসালামু আলাইকুম আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা। তোমাদের সাথে আজকে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস ভার্সিটি খ বাংলা প্রথম পত্র এটা গদ্য নিয়ে আলোচনা করব বায়ান্নর দিনগুলো। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তোমাদের কাউসার ভাইয়া। তো চলো আমরা শুরু করি। আমরা এটা হচ্ছে বলছি গদ্যের লেকচার 5। লেকচার 5-এ এই বায়ান্নর দিনগুলো কেমন গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য একটু দেখো বিগত সালে কেমন এখান থেকে প্রশ্ন আসছে। আমি এটার ব্যাপারে সহজ একটা কথা বলি, সেটা হচ্ছে এই টপিক মিস হয় না, এক কথায় শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো 23, 24, 21, 22, 20, 21, 18, 19 4বার প্রশ্ন আসছে। রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগং বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, জিএসটি, মানে প্রশ্ন আর প্রশ্ন। দেখছো, অনেক প্রশ্ন আসছে। আমরা তো এখানে বিগত 10 বছরের মানবিকের পরিসংখ্যান দেখাই, ভেতরে আরো বেশি প্রশ্ন রাখি। তো এখান থেকে তুমি একটা আইডিয়া নিতে পারবা এই টপিকটা কেমন গুরুত্বপূর্ণ। তোমাদের বইতে যে টপিক গুলো আছে তার মধ্যে অপরিচিতা, গদ্যের মধ্যে 52 দিনগুলো, রেইনকোট, এগুলো খুব ইম্পর্টেন্ট। আমার পথ, বুঝতে পারছো? অপরিচিতা এবং আমার পথ ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ নজরুল, লেখার ক্যালিবার হাই এই কারণে। আর 52 দিনগুলো, তারপরে রেইনকোট, এই দুটো ইম্পর্টেন্ট কারণ চেতনা ভিত্তিক লেখা। 52 দিনগুলোতে ভাষা আন্দোলন সম্পর্কিত, বঙ্গবন্ধুর লেখা। আর রেইনকোটে হচ্ছে তোমার মুক্তিযুদ্ধের গল্প। সো কেন গুরুত্বপূর্ণ একটা টপিক, তার কিন্তু লজিক আছে, এমনি এমনি না। টিচাররা যে একটা টপিকের উপরে গুরুত্ব দেন, ওখান থেকে যে প্রশ্ন করেন, তার কিছু লজিক থাকে। তো এই লজিক গুলোর কারণে এই টপিক গুলোর উপরে খুব বেশি জোর হয়। তোমার সব টপিকই তোমার জন্য ইম্পর্টেন্ট, তবে মনে রাখো এই কিছু সিস্টেম আছে, এগুলো একটু তোমাকে যদি আগে থেকে সূক্ষ্ম করে তুমি যদি বুঝতে পারো, তোমার প্রশ্ন গ্রিপ করা তোমার জন্য সহজ হবে। এই জন্য দেখবা রেইনকোট, 52 দিনগুলো, অপরিচিত, আমার পথ, প্রশ্ন আসতেছে বারবার। ওকে, তো চলো আমরা দেখি কেমন কি প্রশ্ন আছে তার মধ্যে। আহ প্রথম প্রশ্ন, মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোন রচনার উদ্ধৃতি? দেখো, একই প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে 23, 24, 18, 19, জিএসটির বিতে আসছে 23, 24, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে 22, 23, চিটাগং বিশ্ববিদ্যালয়ের বিতে আসছে 20, 21, মানে হুবহু কোশ্চেন। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, কোথাকার উদ্ধৃতি বা কে বলেছেন ইত্যাদি এভাবে ধরো আসলো। এখন এই কথা এত গুরুত্বপূর্ণ কেন? 52 দিনগুলো গুরুত্বপূর্ণ, তারপরে এই কথাটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে যেহেতু প্রশ্ন অলরেডি বেশি বেশি আসছে। কারণ কি? কারণ পাকিস্তান সরকার নিজেদের অপরিণামদর্শিতার কারণে যতগুলো কুকর্ম করছে একের পর এক, ভাষা আন্দোলনের সময়কার বঙ্গবন্ধুর যে অভিজ্ঞতা, সেখান থেকে বঙ্গবন্ধুর কথাগুলো ওই উপলব্ধি থেকে বলছিলেন যে মানুষের যখন পতন আসে তখন পদে পদে সে ভুল করে। এই কথাটা তখনকার সময়ের সাথে যত বেশি প্রাসঙ্গিক, তার থেকে বেশি এই কথার দার্শনিক মূল্য। দার্শনিক মূল্য বুঝো? দার্শনিক মূল্যটা একটু বোঝাই দিয়ে আগে একটু দাগায় নেই। 52 দিনগুলো, এটা হচ্ছে এই রচনার উদ্ধৃতি। দার্শনিক মূল্য মানে হচ্ছে একটা কথার যদি তোমার ফিলোসফিক্যাল ওয়েট থাকে। আচ্ছা চলো তোমাকে আগে দর্শন জিনিসটা বুঝাই দিই। তার আগে তোমাকে বুঝতে হবে একজন কবি, একজন দার্শনিক, একজন বিজ্ঞানী, তাদের দৃষ্টিভঙ্গিগত পার্থক্য কি। আমি জানি কথাগুলো তোমাদের জন্য একটু উচ্চ মার্গীয় হয়ে যাবে, বাট বোঝার চেষ্টা করো, খুব উপকার হবে। একজন কবির দৃষ্টিভঙ্গি কি, একজন দার্শনিকের দৃষ্টিভঙ্গি কি, এবং একজন বিজ্ঞানীর দৃষ্টিভঙ্গি কি। দেখো, কবি কল্পনা করতে পছন্দ করেন, উনি কল্পনা প্রবণ। তার কল্পনার জগতে উনি রাজা। সত্য কি, মিথ্যা কি, বাস্তবতা কি, অবাস্তবতা কি, এসব নিয়ে তিনি খুব একটা ভাবেন না, এগুলো তিনি ধার ধারেন না। এর মানে দাঁড়ালো কবিরা রোমান্টিক, কবিরা কল্পনা করতে ভালোবাসেন, তারা ভাবতে পছন্দ করেন, তাদের কাছে ভাবনাটার খোরাকটাই হচ্ছে মেইন জিনিস। সত্য মিথ্যা নিয়ে তাদের অত বেশি মাথা ব্যথা নাই। আচ্ছা, একজন বিজ্ঞানী, উনি ভাবতে পছন্দ করেন, তবে কবির মতো কল্পনা বিলাসী না। ভাবনাটা অবাস্তব জগতে বিচরণ করাটাই তার মূল কাজ না। তিনি কোশ্চেন তোলেন এবং সেটাকে সলভ করার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন মনে করেন এবং সেই পথে তিনি হাঁটেন। এবং আলটিমেটলি তার গবেষণাগারে তিনি যেটা পাবেন সেটাকেই তিনি বিশ্বাস করবেন। ওনার প্রাপ্ত যে ফলাফল আছে সেটা যদি তাকে ভুলও দেয়, তারপরে তার কাছে এটাই সত্য। সত্য যদি দেয়, তারপরে তার কাছে এটাই সত্য। এর মানে বিজ্ঞানীর কাছে গবেষণালব্ধ ফলাফল, আইদার রাইট অর রং, উনি সেটাকে রিসিভ করবেন। কবির কাছে তার কল্পনার বিলাসিতা।
আরেকজন দার্শনিক, না তিনি কবির মতো কল্পনা বিলাসী, না তিনি বিজ্ঞানীর মতো ল্যাবের উপরে ডিপেন্ডেন্ট। একজন দার্শনিক তার চিন্তার জগৎ থেকে এই পৃথিবীকে, এই জীবনকে যেমন করে দেখেন, এই টোটাল রিয়েলাইজেশন তার যেমন হয়, উনি পৃথিবীর সমস্ত ঘটনাবলী, মানুষের জীবনে ঘটে যাওয়া যে সিস্টেমগুলো, এগুলোর প্রতি গভীর দৃষ্টি নিবদ্ধ করেন, এবং সেখান থেকে উনি উপলব্ধিগত যে জ্ঞানটা তার মধ্যে আসে, ওই কথাগুলো, ওই বক্তব্যগুলো, তার ওই চিন্তার জ্ঞানের যে এসেন্স, সেগুলোই হচ্ছে দার্শনিক সত্যের বক্তব্য। অর্থাৎ পুরা বিষয়টা দাঁড়ালো এই, একজন কবির কথা সত্য হতে পারে, নাও হতে পারে, উনি কল্পনা বিলাসী। একজন বিজ্ঞানীর প্রাপ্ত ফলাফল তথ্য সত্য হতেও পারে, নাও হতে পারে, কারণ ল্যাব তাকে যেটা দিবে আলটিমেটলি উনি সেটা গ্রহণ করবেন। বহু বিজ্ঞানীর বহু রেজাল্ট শত শত বছর পরে ভুল প্রমাণ হয়ে গেছে। শত বছর ধরে সমাজে প্রতিষ্ঠিত ছিল বৈজ্ঞানিক সত্য হিসেবে, পরে দেখা গেছে এটা ঠিক নাই, এটা ভুল। তাহলে বিজ্ঞানের কথাও ভুল হয়, কিন্তু দার্শনিকের কথার কোনো ভুল নাই। দার্শনিকের কথার ভুল নাই এই সূত্রে, দার্শনিকের কথা হচ্ছে একটা স্কোয়ারের মতো, 360 ডিগ্রির মতো। তুমি লাইফের যে কোনো দিক থেকে এটাকে দেখো, তার মধ্যে তুমি দার্শনিক সত্য খুঁজে পাবা, বাস্তবতা খুঁজে পাবা। যেমন আমরা বলি হচ্ছে কিশোর বয়স বিপদের, এটা দার্শনিক সত্য। দার্শনিক সত্য কেন? কারণ কিশোর বয়স মানে আসলেই তো বিপদের। যতগুলো প্রবাদ প্রবচন আছে এগুলো দার্শনিক সত্য কেন? কারণ ভয় দর্শনের ফলাফল আছে এর মধ্যে। শত শত বছর ধরে মানুষ বিভিন্ন অভিজ্ঞতালব্ধ কথাবার্তা দিয়ে প্রবাদ প্রবচন গুলো বানাইছে, এবং এগুলোর মধ্যে তুমি কিছু সত্যতা খুঁজে পাবা। লাইফের যে কোনো অ্যাঙ্গেল থেকে তুমি দেখো, এখানে তুমি বাস্তবতা দেখবা। তো এগুলোকে দার্শনিক সত্য কথা বলে। যেমন এই কথাটা, মানুষের যখন পতন আসে, অর্থাৎ কেউ যখন শেষ হয়ে যাবে, সর্বশেষ পর্যায়ে সে যখন পৌঁছায় যায়, তখন একের পর এক সে ভুল করতে থাকে, এবং এক একটা ভুল তাকে তার পতনের দিকে নিয়ে যায়। দার্শনিক সত্য এটা সকল দেশে, সকল কালে, সকল মানুষের জন্য, সকল যুগে, সকল সিচুয়েশনে এই কথা বাস্তবতা তোমার হচ্ছে হোল্ড করে, এর মধ্যে বাস্তবতা আছে। এই জন্য এটা দার্শনিক সত্য। এই জন্য আমার ওই বায়ান্নর দিনগুলো পড়ার পরে মনে হয়েছে যে বঙ্গবন্ধুর মধ্যে ফিলোসফিক্যাল একটা মাইন্ড ছিল, এই কথাগুলো তার প্রমাণ। এবং তুমি যদি পুরা বইটা পড়ো, মানে অসমাপ্ত আত্মজীবনী, ওখানে তুমি দেখবা প্রচুর পরিমাণে দার্শনিক বক্তব্য আছে, এবং এখানে দুই তিনটা আছে। তোমাদের বইয়ে যতটুকু, ওখানে দুই তিনটা, এটা একটা। আরেকটা আছে যে একজন নিরপরাধ মানুষকে বিনা অপরাধে তার পরিবার পরিজন থেকে দূরে সরায় রাখা কত বড় অপরাধ, এটা পাকিস্তান সরকারকে কে বোঝাবে? এই যে তো দার্শনিক সত্য আছে। তবে তোমাদের পুরা 52 দিনগুলোর মধ্যে সবচেয়ে হাই লেভেলের দার্শনিক সত্যের যে কথা, সবচেয়ে বেশি ক্যালিভার যে কথাটা, এটা হচ্ছে এটা। এবং এটা এই জন্য এত বেশি আসে। আর তোমরা একাডেমিক পরীক্ষাতেও এই প্রশ্নটা বারবার পাইছো। এখন মনে রাখবা যে একটা প্রশ্ন কেন গুরুত্বপূর্ণ, তার কিছু প্রাসঙ্গিকতা থাকে, এবং সেজন্য প্রশ্নটা বেশি বেশি সাধারণত সেট করা হয়। শেখ মুজিবুর রহমান কত সালে পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন? প্রাদেশিক মন্ত্রিসভায় উনি কোয়ালিশন সরকারে মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। কোয়ালিশন সরকার মানে আগে একটু বুঝতে হবে। কোয়ালিশন সরকার, মনে করো আমাদের সংসদে এখন যে 300 আসন আছে, তোমরা বোঝানোর জন্য বলছি, হ্যাঁ, সহজে বুঝো। পরে আবার মনোনয়ন নিয়ে বা সংরক্ষিত আসন হচ্ছে 50টা, ওটা তো নির্বাচিত আসন না। 300 আসনের মধ্যে মনে করো কোন দলকে যদি এককভাবে সরকার গঠন করতে হয়, তাহলে তাকে 170টা আসন পাওয়া লাগবে। ধরে নাও তাকে পাওয়া লাগবে 170টা আসন। এখন যখন নির্বাচন হয়েছে, নির্বাচন হওয়ার পরে দেখা গেল কোন দল এককভাবে 170টা আসন পায় নাই। যে দল সর্বোচ্চ আসন পাইছে ওরা পাইছে 145টা। তারপরে ধরো আস্তে আস্তে কমতে কমতে 300টা আসন নির্বাচন হয়েছে, 300 আসনের প্রতিনিধি আছে, কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা, ওই মেজরিটি কেউ নিতে পারে নাই। সরকার গঠনের জন্য 170 দরকার হয়। তখন তো উপায় নাই, সরকার তো হবে না, আবার নির্বাচন লাগবে। হ্যাঁ, উপায় একটা আছে, সেটা হচ্ছে কোয়ালিশন তৈরি করা। কোয়ালিশন কি? কোয়ালিশন হলো, ধরো ফার্স্ট হয়েছে যে দল, তারা 145টা আসন পাইছে। সেকেন্ড হয়েছে যে দল, তারা 120টা পাইছে। থার্ড হয়েছে যে দল, তারা মনে করো পাইছে হচ্ছে 85টা, এরকম। এখন যদি বাই এনি চান্স এই 145টা আসন পাওয়া দল আর 85টা আসন পাওয়া দল যদি মনে করে যে আমরা এক হয়ে যাব, এক হয়ে আমরা সরকার গঠন করব, জোট তৈরি করব, তাহলে 145 আর হচ্ছে কি 85, তাহলে দেখো তো 10 আর 1 9,
10 11 12 13 এ হলো তোমার 3 আর হলো 1, তাহলে 230টা। এরা চাইলে কি করতে পারে, আমি জানি না যোগ ভুল ঠিক করছি না ভুল করছি, ম্যাথে কাঁচা তো, পাশে পাশে 10-এর শূন্য, হাতে আছে 1, 8 রেখে 9, 9 আর 4 10 11 12 13, 13 3 হাতে 1, 2, হ্যাঁ 230। তা এখন যেখানে 170টা লাগে সরকার তৈরি করার জন্য, 145টা পায় ফার্স্ট হওয়ার পরেও সে সরকার তৈরি করতে পারতেছে না, তখন আরেকটা দলের সাথে জোট করে যদি তারা সরকার তৈরি করে, অর্থাৎ সংসদের নিয়ম সংখ্যাগরিষ্ঠতা মেজরিটি মেনটেন করে, তখন দুই দল মিলে হইলো না, এই দল আর ওই দল, সরকারি দল আর বিরোধী দল মিলে গেল, এটাকে বলা হয় কোয়ালিশন। সহজ কথায় বুঝতে পারছো, সরকারি দল আর বিরোধী দল যদি মিলে যায় আর কি আলটিমেটলি, তখন সেটাকে কোয়ালিশন সরকার বলে। এটা আমি তোমার যেটা বুঝেছি এটা জোটের প্রসেস, জোটের সিস্টেম। তবে যদি সংখ্যাগরিষ্ঠ, যে ম্যাক্সিমাম উপরের দুইটা দল আর কি, ম্যাক্সিমাম দলগুলো যদি মিলে যায়, সরকারি দল আর বিরোধী দল যদি না থাকে, মিলেমিশে যদি ক্ষমতাকে ভাগাভাগি করে, তখন সেটাকে কোয়ালিশন সরকার বলা হয়। এবং এটা 1956 সালে বঙ্গবন্ধু এই কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় উনি ছিলেন এবং ওখান থেকে তিনি পদত্যাগ করছিলেন। বুঝছো, তাহলে সরকারি দল বিরোধী দল মিলে যদি কোনো সংখ্যাগরিষ্ঠতা তৈরি করার জন্য যদি হচ্ছে তোমার সরকার তৈরি করে, তখন সেটাকে কোয়ালিশন গভর্নমেন্ট বলা হয়। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল হতে থাকে, উক্তিটি করেছেন করেছেন শেখ মুজিবুর রহমান। ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকেও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে, আরো কতকাল খাটতে হয় কে বা জানে। একে কি বলে স্বাধীনতা, উক্তিটি করেছেন শেখ মুজিবুর রহমান। এখন ভাগ্যের নির্মম পরিহাস কেন, কিভাবে, এই কথা বললে আবার আমার ছাত্ররা আমাকে বলে ভাইয়া অনেক বড় আওয়ামী লীগ, এরকম বলে। তো ভাইয়া অনেক বড় আওয়ামী লীগ কি ভাইয়া অনেক বড় বিএনপি, এটা পরে চিন্তা করো। ভাইয়া অনেক বড় আওয়ামী লীগ না, ওটা আবার ভাইবো না। ভাইয়া অনেক বড় বিএনপি না, এটাও ভাইবো না। ভাইয়া একটা ভাইয়া, বোঝার চেষ্টা করো, এদিকে তাকাও। 1947 সাল দেশ ভাগ হয়েছে, 14 এবং 15 আগস্ট। 14 আগস্ট পাকিস্তান, 15 আগস্ট হচ্ছে ইন্ডিয়া। আর 1971 সাল আমরা স্বাধীনতা লাভ করছি, পাকিস্তানিদের সাথে আমাদের সংসার শেষ হয়ে গেছে, তাই তো। এখানে অলমোস্ট 23-24 বছরের হিস্ট্রি, পুরোপুরি 24 হয় না, আমরা 24 বলি। ধরো আমি বললাম যে 24 বছর। এখন 47 থেকে 71, এই 24 বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান জেলে ছিলেন কতদিন? আচ্ছা, শেখ মুজিবুর রহমানের টোটাল জেল জীবন হচ্ছে 4682 দিন। ভালো মতো বুঝো, ইতিহাসটা বোঝার দরকার আছে কিন্তু, হ্যাঁ। 4682 দিন উনি ওনার জীবনে জেল খাটছেন। এর মধ্যে 7 দিন উনি জেল খাটছেন হচ্ছে ব্রিটিশ পিরিয়ডে, 1938 সালে। অসমাপ্ত আত্মজীবনী পড়বা, উনি তখন কলেজে পড়েন। তো আহ, চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা, আয়া দপ্তরি ছিল না, ওরা ওরা তাদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করতেছিল, তো বেতন বাড়তেছিল না। তো বঙ্গবন্ধু ছেলে মানুষ, পড়াশোনা করেন তখন, উনি তখন তাদের সাথে যায় দাঁড়ায় বললেন যে না, ওরা যে আন্দোলন করতেছে এটা যৌক্তিক, এদের আন্দোলন ঠিক আছে, এরা ভালো। মানে ভালো কথা বলছে এই অর্থে যে তাদেরকে যে টাকা দিয়ে খাটানো হচ্ছে ফুল মাস, এটা তাদের প্রতি অন্যায়, তাদের অবস্থান ন্যায়ের পক্ষে। বোঝার চেষ্টা করো, তুমি যে কলেজে পড়ছো তোমার কলেজের দপ্তরিরা বা আয়া বা ওই যে যারা হচ্ছে ধরো সুইপার, ওরা ধরো মাসে হচ্ছে 6000 টাকা বেতন পায়। তারা বলছে আমাদের বেতনটা 8000 টাকা করা উচিত। এটা নিয়ে তারা আন্দোলন করতেছে, মনে করো কোনো কর্মবিরতি বা বিক্ষোভ বা হচ্ছে এই টাইপের অনশন বা অবস্থান কর্মসূচি লাইক এরকম কিছু একটা। এখন তুমি কি যায় ওদের সাথে দাঁড়াবা? নিজেরা জিজ্ঞেস করো না, বুকে হাত দিয়ে জিজ্ঞেস করো যে আমি মিস্টার এক্স, আমি মিস ওয়াই, আমি গিয়ে তাদের হাতে হাত রেখা তাদের সাথে দাঁড়ায় বলবো যে না, সুইপার খালা যেটা বলছে এটা ঠিক, বা এই যে দপ্তরি আঙ্কেল যেটা বলছে এটা ঠিক, তাদের বেতন বাড়াইতে হবে, তুমি দাঁড়াবা? তোমার কি মনে হয়, আমি জানি না তুমি দাঁড়াবা কিনা, না দাঁড়ানোর সম্ভাবনাই বেশি। তোমার তো অত টাইম নেই, তুমি তো ওই টাইমে 4টা রিলস দেখলে তোমার সুবিধা বেশি, তাই না? তুমি ওই টাইমে যায় ফুচকা খাবা, আর তুমি ওদের সাথে দাঁড়াবা, তোমার জাত যাবে না, তোমার তো স্ট্যাটাস নষ্ট হয়ে যাবে। তোমার কি এত টাইম আছে নাকি? তুমি প্রেম করে বেড়াবা ওই টাইমে। তো বঙ্গবন্ধু বললেন যে এই চতুর্থ শ্রেণীর লোকজন যারা আন্দোলন করতেছে তাদের দাবি ন্যায্য, যৌক্তিক, এটা মানতে হবে বলে তাদের আন্দোলন সমর্থন করে তাদের সাথে যা যোগ দিলেন। তখন কলেজ অথরিটি বললো যে এই ছেলের কাজ কি, এদের সাথে আন্দোলন করলো কেন, ধরে তাকে জেলে পাঠিয়ে দিল। উনি 7 দিন জেল খাটলেন। বঙ্গবন্ধু বলছেন যে আমি প্রথমবার যখন জেলে গেলাম,
হয়তো তখনই আমার নাবালকত্ব ঘুচেছে, মানে 18 বছর বয়স হয়েছে আর আমি জেল খাটছি। হ্যাঁ, বুঝতে পারছো কথাটা? অসমাপ্ত আত্মজীবনী পড়লে পাবা, এটা ব্রিটিশ পিরিয়ড, তাই না? তো 4682 দিনের মধ্যে উনি 7 দিন জেল খাটছেন ব্রিটিশ পিরিয়ডে, বাকি 4675 দিন উনি জেল খাটছেন পাকিস্তান পিরিয়ডে। এখন 7 দিন তো আর হিসাবে আনলি কি না আনলি কি। এখন আসো, এটাকে তুমি যদি দিনে মাসে কনভার্ট করে যদি বের করতে চাও, তাহলে এটা হবে হচ্ছে তোমার 12 বছর 8 মাস, প্রায় 9 মাসের মতো হয়, আমি ধরলাম 12 বছর 8 মাস। তাহলে 24 বছরের জার্নিতে 12 বছর উনি ছিলেন জেলে, বা 13 বছর জেলে ছিলেন। ভাবো না, ব্যাপারটাকে দেখো। কারণ ইতিহাস তুমি অস্বীকার করবে কিভাবে বলো? বলো, এটা অস্বীকার করো যে শেখ মুজিব জেলে ছিল না, বলো, পারবা? তো এই জন্য পেছনের জিনিস তোমাকে জানতে হবে। কারণ আজকে বাংলাদেশে কি হচ্ছে এটা দিয়ে তুমি যদি 47 থেকে 71 বিবেচনা করো, তাহলে কিন্তু সব জায়গায় সবকিছু মিলাইতে পারবে না। সবসময় সব সব ক্ষেত্রে সব সূত্রে সব অঙ্ক মিলবে না। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় 13 বছর জেল খাটছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই 13 বছর জেলের মধ্যে কোন মামলা ওনার ব্যক্তিগত সম্পত্তি নিয়ে ছিল? বলতে পারবা যে উনি কারো সম্পত্তি দখল করছেন, তারপরে মামলা খায় জেলে চলে গেছেন, এমন কিছু? বঙ্গবন্ধুর কাছে কেউ একজন টাকা পাইতো, শেখ মুজিব টাকা দিচ্ছে না, এই জন্য মামলা দিয়ে শেখ মুজিবকে জেলে ঢুকাই দিছে, এমন কিছু কি? তারপরে শেখ মুজিবুর রহমান কারো মাথায় ধরে দুম করে বাড়ি দিছে, মাথা ফাড়াই দিছে, হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়ার স্টাইলে মনে করো মারলো, তারপরে তাকে মামলা দিয়ে জেলে ঢুকাই দিছে, এমন কিছু কি? না তো। প্রত্যেকটা বিষয় ছিল রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। এটাই সত্যি, এটা উল্টানোর কোনো ক্ষমতা কারো নাই। ইতিহাস তুমি চাইলে মুছতে পারবে না, অস্বীকার করলে সেটা তোমার ব্যাপার। তো এই ঘটনাটা বাংলাদেশে হয়েছে ভাইয়া। 12 বছর 8 মাস, অলমোস্ট 13 বছর উনি জেলে ছিলেন। এবং ওনার জেলগুলো এমন ছিল, মাঝে মধ্যে ওনাদের বাবা বললে একটা ব্যাগে কিছু কাপড় সবসময় গোছানো থাকতো, যেগুলো সময় পুলিশ আসতে পারে, কারণ কাপড় গোছানো তো টাইম পাওয়া যায় না। তো একসময় পুলিশ আসছে, বঙ্গবন্ধু খাইতে বসছেন, আসার পরে বললেন, ওই অফিসার এসে বলতেছে যে স্যার, আপনাকে এই যে মাঝে মধ্যেই আইসা যে অ্যারেস্ট করতে হয়, এটা আমাদেরও ভালো লাগে না। তো বঙ্গবন্ধু বললেন যে ঠিক আছে, আর কি করবেন, একটু বসেন, খাওয়া দাওয়া শেষ করে নি, তারপরে যাচ্ছি। পুলিশ বলছে ঠিক আছে, আপনি খাওয়া দাওয়া করুন, সমস্যা নাই। তো পুলিশের লোকজন বসে রয়েছে, বঙ্গবন্ধু খাওয়া দাওয়া শেষ করলেন, তারপরে উনি উঠে ব্যাগ ট্যাগ গুছে আস্তে আস্তে গেলেন। বুঝাতে পারলাম? মানে অভ্যাসে পরিণত হয়ে গেছিল ব্যাপারটা। পুলিশ এসে বলতেছে আপনাকে বারবার ধরতে আমাদেরও ভালো লাগে না, আচ্ছা আপনি খাওয়া দাওয়া করেন, আমরা বসলাম। কি একটা অবস্থা! বুঝতে পারছো ব্যাপারগুলো? আচ্ছা, তাহলে ভাগ্যের নিষ্ঠুর পরিহাস, আজ আমাকে ও আমার সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। আরো কত কাল খাটতে হয় কেই বা জানে। একেই কি বলে স্বাধীনতা? তখনকার সময়টা আমি তো বললাম, তখনকার সময়টা খুবই ভয়ঙ্কর ছিল। বঙ্গবন্ধুকে আহ মানে এভাবেই জেলে আনা নেয়া করা হয়েছে, ব্যাক টু ব্যাক। ওই যে দীর্ঘদিন না দেখলে নিজের ছেলেও চেনে না, একটা কথা আছে দেখবা এক জায়গায়। শেখ কামাল বঙ্গবন্ধুকে চিনতে পারে নাই। অল্প কয়েক মাস বয়স, বাবা চলে গেছে জেলে, যখন ফিরে আসছে ছেলে একটু বড় হয়েছে, কথা বলতে শিখছে। তাহলে হাসু আপা, তোমার আব্বাকে আমি একবার আব্বা বলি, কারণ ওর যে নিজেরও বাবা ও জানে না। কারণ ওই বাচ্চা ছেলে যতদিন থেকে সে ডাকতে শিখছে, তারপর থেকে হচ্ছে বাবাকে সামনে সে দেখে নাই। ওকে, এই ছিল কথা। তারপরে আসো পরের কোয়েশ্চেন। ফরিদপুরে কত সাল নির্বাচনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়ার্কার ইনচার্জ ছিলেন? নির্বাচনের ওয়ার্কার ইনচার্জ উনি কত সাল নির্বাচনে ছিলেন? একটা সাল ধরে প্রশ্ন করা হয়েছে, 1942, 46, 48, 56। এটা হচ্ছে 1946 সালের কথা। 1946 সালের নির্বাচনে উনি ওয়ার্কার ইনচার্জ ছিলেন ফরিদপুর অঞ্চলে। এরপরে, মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল, কার উক্তি? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারপরে হচ্ছে, এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বায়ান্নদিন রচনায় উক্তিটি কার? সিভিল সার্জন আমির হোসেন, ডেপুটি জেলারের মহিউদ্দিন আহমেদের। এই উক্তিটা ছিল হচ্ছে সিভিল সার্জনের। এখন তুমি প্রশ্ন করতে পারো, সিভিল সার্জন কাকে বলে? সিভিল সার্জন হচ্ছে একটা জেলায় যত সরকারি ডক্টর আছে, সব ডক্টরদের লিডার। একটা জেলায় যতগুলো সরকারি ডাক্তার থাকেন, সমস্ত সরকারি ডাক্তারদের যে নেতা থাকে, এই নেতাকে বলা হয় সিভিল সার্জন। এবং ওনার কিছু কাজ আছে, খুব স্পেশাল কাজ। তার মধ্যে একটা হচ্ছে
ওই জেলায়, জেলা কারাগারে যদি কোনো বন্দির ফাঁসি কার্যকর হয়, তো উনি ওই জায়গায় উপস্থিত থাকেন। ওই অপরাধী মরলো না মরলো না, এটা টেস্ট করেন হচ্ছে সিভিল সার্জন। মনে থাকবে? এখন ধরো তুমি কোনো এলাকার সিভিল সার্জন হয়েছো, তুমি ডক্টর ধরো আর কি, ফর এক্সাম্পল। তো তখন ওখানে যদি কোনো বন্দির ফাঁসি কার্যকর হয়, সেখানে যে মানুষগুলো থাকবে, ওখানে ডিসি থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে, ডিসি সহকারী অফিসাররা থাকবেন, সিভিল সার্জন থাকবেন, জেলার থাকবেন, ডেপুটি জেলার থাকবেন, তারা থাকে যেখানে ফাঁসিটা কার্যকর হয়। তো যখন ঝুলাই দেয়া হয়, মারা গেছে কিনা এটা নিশ্চিত করার যে দায়িত্বটা আর কি, এটা করার হচ্ছে সিভিল সার্জন। বুঝছো? সুতরাং নার্ভ শক্ত রাখো। আর তোমরা বলো ভাই আমরা মানবিক না, অনেক সায়েন্সের লোকজন আমার ভিডিও দেখতেছো আমি জানি। তারপরে আসো, ভাষা সৈনিকদের শহীদ হওয়ার খবর বঙ্গবন্ধু কিভাবে পেয়েছিলেন? রেডিওতে, সিপাহীদের মাধ্যমে, বন্দীদের কাছে, প্রহরীদের সাহায্যে। এটা উনি পাইছিলেন সিপাহীদের মাধ্যমে। সিপাহীরা জানাইছিল যে ভাষা সৈনিকরা অনেক মানুষ শহীদ হয়েছে, গুলি চলছে। তারপর পত্রিকা মারফত তিনি আরো বিস্তারিত জানছিলেন। বায়ান্নর দিনগুলো কোন গ্রন্থ হতে নেওয়া হয়েছে? অসমাপ্ত আত্মজীবনী। ভাই এই বইটা তোমাদের জন্য একটা অবশ্য পাঠ্য বই। অবশ্য পাঠ্য বই। তুমি অবশ্য পাঠ্য বললাম এই কারণে, সহজ করে বুঝো। ধরো কেউ একজন কোথাও ঘুরতে গেছে, তো তুমি তার কাছ থেকে ওই এলাকার বিবরণ শুনতেছো। উনি যেমন করে দেখে আসছেন, উনি যখন বলবেন, তুমি যখন শুনবা, তোমার মনে হবে না যে তুমি তার চোখ দিয়ে দেখতেছো না, তুমি তোমার চোখ দিয়ে দেখতেছো। কেমন মনে হবে? তো বঙ্গবন্ধু ওই সময়টাকে যেভাবে নেরেট করছেন, তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত যে উনি একজন প্রত্যক্ষ কর্মী হিসাবে বা পার্টিসিপেন্ট হিসাবে ওই সময়গুলোর বিবরণ তিনি তুলে ধরছেন। অ্যাটলিস্ট 47 থেকে 71-এর হিস্ট্রির যে অংশটা, এখানে যদিও 1955 সাল পর্যন্ত তুমি ঘটনাগুলো পাবা, এরপরে তিনি আর লেখেন নাই, লেখেন নাই বলেই তো অসমাপ্ত আত্মজীবনী হয়েছে এটা। ওই সময়ের বিবরণটা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে তুমি জানতে পারবা, বুঝতে পারবা। তো ওই সময়টা বোঝার জন্য, আমাদের অতীতের হিস্ট্রিটাকে জানার জন্য হলেও এই বইটা তোমার পড়া উচিত। খুব যে বিশাল হেলদি বই এমন না, পড়ে ফেলতে পারবা খুব সহজে, এবং একবার পড়তে শুরু করলে তোমার পড়তে ভালো লাগবে। জনমতের বিরুদ্ধে যেতে শোষকরাও ভয় পায়, কোন রচনার অংশ? আমার পথ, বিলাসী, 52 দিনগুলো, রেইনকোট। এটা হচ্ছে তোমার 52 দিনগুলো। এই যে এটা হচ্ছে আরেকটা দার্শনিক কথা। তোমাদের বলছিলাম না এখানে অনেকগুলো দার্শনিক কথা আছে। হি ওয়াজ এ লিডার এন্ড হি ওয়াজ এ ফিলোসফার। ও সরি, এটাতে আরেকটা দার্শনিক কথা আছে। দার্শনিক কথাকে আর কিভাবে? জনমতের বিরুদ্ধে যেতে শোষকরা ভয় পায়। যারা শোষক, শাসনের নামে যারা শোষণ করে, তারাও জনমতের বিপক্ষে যেতে ভয় পায়। জনমতের বিপক্ষে মানে হচ্ছে পাবলিক ডিমান্ড, যেটা বেশিরভাগ মানুষ যেটা বলছে, সেটার সরাসরি বিপক্ষে দেখবা যায় না, সরকাররা যায় না। সে যত বড় জালিমই হোক, ভয় পায়। কারণ পাবলিক তো হচ্ছে যদি খেপা যায় তাহলে তো সব শেষ। এই কথা বলছিল বঙ্গবন্ধু 52 দিনগুলো লেখার মধ্যে। কত তারিখে শেখ মুজিবুর রহমানের কারামুক্তির আদেশ এসেছিল? 27শে ফেব্রুয়ারি, 27শে মার্চ, 27শে এপ্রিল, 27শে মে। উনি তো ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সময় বন্দী ছিলেন, অনশন করছিলেন, তারপরে মুক্তি পাইছিলেন। ঘটনা 27শে ফেব্রুয়ারির। 21শে ফেব্রুয়ারি শোকাবহ ঘটনার কতদিন পর বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি লাভ করেছিলেন? 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন? 21শে ফেব্রুয়ারি ঘটনার পরে এখন তুমি বলছো শোকাবহ ঘটনার কতদিন পরে তিনি মুক্তি পাইছিলেন, গুনো। কিছুক্ষণ আগে এই প্রশ্ন পাইছিলে, এখন মিলাও। তাহলে কয়দিন হবে? 6 দিন হবে। যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে। উক্তিটি কোন গল্পের? গল্প তো না, উক্তিটি কোন লেখার এমন হইতে পারে, বা কোন রচনার? 52 দিনগুলো, এটা চিটাং বিশ্ববিদ্যালয়ের হচ্ছে তোমার 22-23 প্রশ্ন। এই পথে যদি মৃত্যু এসে থাকে তবে তাই হোক। বঙ্গবন্ধু অনশন করলেন, হ্যাঁ, উনি অনশন করলেন, এবং তখন তাকে জেলা, ডেপুটি জেলার, সিভিল সার্জন সবাই বোঝাচ্ছিলেন যে আপনি যদি মরে যান তাহলে কেমনে হবে। অনশন করে মহিউদ্দিন অনশন করলেন, তার সাথে আরেকজন রাজবন্দী। যাই হোক, অনশনের এক পর্যায়ে বঙ্গবন্ধুর উক্তি এবং উপলব্ধি ছিল এটা, যে এই পথে যদি মৃত্যু আসে তবে তাই হোক। অর্থাৎ যদি আসলে আল্লাহ যদি আমার মরণ এইভাবে লিখে রাখেন, তাহলে তো কিছু করার নাই। আমার একটা জীবন গেলে যদি দেশের মানুষের জন্য উপকার হয় তবে তাই হোক, কোনো কোনো সমস্যা নেই। বঙ্গবন্ধু সেটা বলছিলেন। এখন অনশনকে সরকার কেন ভয় পায়? আমি তোমাদের কোনো ক্লাসে সেটা ব্যাখ্যা করছি কিনা আমি জানি না। দেখো, অনশনকে ভয় পাওয়ার কারণ আছে। তোমরা মহাত্মা গান্ধীর নাম তো শুনছো। গান্ধীকে এত ভয় পাইতো কেন ব্রিটিশরা? উনি তো অসহযোগ আন্দোলন করতেন। অসহযোগ বুঝো?
এক ডেঞ্জারাস আন্দোলন। অসহযোগ মানে হচ্ছে সহযোগিতা না করা। ধরো ঘরে স্ত্রী রান্না করে না, তা জামাই খাবে কি? ঘর গুছায় রাখে না, তো বেটা ঘুমাবে কই? মশারি টানায় না। হ্যাঁ, এটা নাম অসহযোগ। তো এই অসহযোগ করলে হাজবেন্ডের কিন্তু ওই বাসায় থাকা কঠিন হয়ে যাবে। তো সরকারকে যদি জনগণ অসহযোগ করে, অসহযোগিতা করে, তাহলে সরকার চলবে কিভাবে? সরকার বেকায়দায় পড়বে না? তো গান্ধীর অহিংস আন্দোলন ছিল এটা অসহযোগ, অর্থাৎ সরকারের হয়ে কোনো কিছু না করা, অনশনে বসে থাকা। এখন অনশনে বসে যদি কোনো লিডার মারা যায়, আন্তর্জাতিক ভাবে ওই সরকার বড় ধরনের বিপদে পড়ে, চাপে পড়ে, যে তুমি বড় ধরনের জালিম, নাহলে অনশন করে মানুষ মরলো কেন? আর কোন সরকার তো একা চলতে পারে না। গান্ধীর উপরে এত বিরক্ত ছিল, এত ভয় পাইতো ব্রিটিশরা, উইনস্টন চার্চিল, যাকে ব্রিটিশ বড় বড় লিডারদের একজন মনে করা হয়, ব্রিটিশদের সর্বকালের যারা গড তাদের একজন হচ্ছে তোমার উইনস্টন চার্চিল। এই যে ইউনেস্কোর ওয়ার্ল্ড রেজিস্টারের যে ভাষণ, 100 ভাষণ, বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণ যে লিস্টে আসছে, মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ ড্রিম, ওই ভাষণ যেখানে আসছে, তো ওইখানে কিন্তু উইনস্টন চার্চিলের ভাষণও আছে, যেখানে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ স্পিচ আছে। সেটা কোনটা? উই শ্যাল ফাইট অন দ্য বিচ, উই শ্যাল ফাইট। তোমরা গুগলে সার্চ করবা, উই শ্যাল ফাইট লিখে পাওয়া যাবা। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল, তখন 41 কি 42 সালের দিকে, মেবি 41 সালের দিকে, তখন ব্রিটিশদেরকে উজ্জীবিত করার জন্য, মোটিভেট করার জন্য মিস্টার চার্চিল এই ভাষণটা দিয়েছিলেন, উই শ্যাল ফাইট অন বিচ স্কাই, এভাবে, মানে অর্থাৎ উনি এটা বলছিলেন যে আমরা হচ্ছে ব্রিটিশ, আমাদের ইতিহাসে হেরে যাওয়ার কোনো কাহিনী নেই, আমরা জিতবো। আর জেতার জন্য যদি আমাদের যুদ্ধ করতে হয়, আমরা প্রয়োজনে সমুদ্রে, আকাশে, রনে বনে, জলে জঙ্গলে সব জায়গায় ফাইট করব, কারণ আমাদের হিস্ট্রিতে হেরে যাওয়ার মতো কোনো ঘটনা নেই, আমরা হারবো না। ব্রিটিশদেরকে ইউনাইটেড করার জন্য এটা খুব বেশি কার্যকর ছিল। এখন আমি চার্চিলের প্রসঙ্গ কেন আনলাম? চার্চিল এই গান্ধীকে বিরক্ত হয়ে বলছিল যে অর্ধ নগ্ন পাগল, হাফ নট ম্যাড পারসন, মানে আধা ন্যাংটা পাগল। কথাটা কত ভয়ঙ্কর, চিন্তা করছো? কারণ গান্ধী পোশাক আশাক কি পরতেন? নিচের দিকে একটা ধুতি পরতেন, উপরের দিকে কখনো কখনো এরকম ধুতি থাকতো, কখনো থাকতো না। উপরের গা গান্ধীর ম্যাক্সিমাম টাইমে খালি থাকতো, কখনো কখনো তিনি চাদর পরতেন। চাদরে সারা গা ঢেকে পড়তেন না, চাদর থাকতো এরকম করে ফেলে রাখতো। এই জন্য বলছে যে অর্ধনগ্ন পাগল। এবং এক সময় বলছে যে এই পাগলের সাথে কি আমরা পারবো না, মানে ওনার আন্দোলনের কাছে ভারতকে রেখে স্বাধীনতা দিয়ে আমাদেরকে যেতে হবে, এই আধা ন্যাংটা পাগলের কাছে, লাইক এইভাবে অপমান করে কথাবার্তা বলছিলেন তিনি। উইনস্টন চার্চিলের মতো লিডার গান্ধীর উপরে বিরক্ত হয়ে গেছিলেন এই কারণে। কেন? কারণ গান্ধীর ঠেলা সহ্য করতে পারে নাই, অসহযোগ। গান্ধী যদি বলে অনশন, লাখ লাখ মানুষ রাস্তায় বসে যেত। তোমরা যে পড়েছো উপেক্ষিত শক্তির উদ্বোধনের মধ্যে, আহা তাদের কথা তো এমন করিয়া কেহ কোনোদিন শুনে নাই, তাহাদের কেমন করে কেহ কোনোদিন ভালোবাসে নাই। গান্ধী বাসিয়েছিলেন, বলিলেন তাহার এরকম বাহু ব্যগ্র করে তাহার দিকে ছুটিয়াছে। ছিল না কথাটা? কারণ গান্ধী মানুষ কেমন ভাবে ভালোবাসছিলেন, তাহারা খাইতে পাইল না বলিয়া নিজে খাইলেন না, এই যে কথাবার্তা গুলো আসছে কেন? কারণ গান্ধী সাধারণ মানুষের, ওই যে ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান, ডায়লগ হয়ে গেছে সিনেমার। আরে ভাই, এই ডায়লগ আসছে গান্ধীর লাইফ থেকে। কমন ম্যানের যে পাওয়ার, এটা দেখাইছিলেন গান্ধী। বুঝতে পারছি কথাটা? এই জন্য ওনার যে অসহযোগ, ওনার যে অনশন, এবং গান্ধীবাদী লিডার যারা আছে এখন, তাদেরকেও কিন্তু ইন্ডিয়ান সরকার সমীহ করে। যেমন আন্না হাজারে, আন্না হাজারে যদি বলে হচ্ছে আমি অনশনে বসবো, তো সরকার নড়ে চড়ে বসে, বিপদ আছে। হাজার হাজার মানুষ অনশন করবে, আর কেউ মারা গেলে আন্তর্জাতিক ভাবে তার চাপ আছে, মূল্য কেন? তো বঙ্গবন্ধু যখন অনশন করলেন, যে আমারে আটকাইলো কেন? বিনা অপরাধে কেন আটকাবে? ভাষার প্রশ্নে আমি কথা বলতে পারবো না? এটা আমার মৌলিক অধিকার না? আমি নাগরিক না? তো আমাকে কেন আটকাইলো? বঙ্গবন্ধু অনশন করার পরে পাকিস্তান সরকার বেকায়দায় পড়ে গেল, তাকে অনশন থেকে ফেরানোর চেষ্টা করা হলো, জোর করে নাক দিয়ে নল দিয়ে খাবার দেওয়া হলো, কত কিছু করা হলো। এবং তোমরা দেখবা যে মুক্তির ফরমান ওখান থেকে রেডি হয়ে আসবে জেলখানার গেটে, আসার পরে ওনাকে ছাড়বে, খবর আসছে যে কোর্টে আদেশ হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া, স্ট্রেচারে করে বাইরে নিয়ে রাখছে। অবস্থা এমন হয়ে গেছে তারা যে কোনো সময় মারা যেতে পারে। বঙ্গবন্ধু যে কাছে দেখবে অজু করে নিছেন, তওবা পড়ে নিছেন, তারপর আর কি কি সব চিঠি লিখছেন 4টা, মানে মানসিক ভাবে তারা রেডি যে হয়তো তারা মারা যাবেন, এমন একটা অবস্থায় তাদের শরীর চলে গেছিল। আর পাকিস্তানিরা তাদের বডিকে বাইরে নিয়ে রাখছিল এই কারণে যে এটা বলতে পারবে যে মারা গেছে তো জেলের বাইরে, আমরা তো মারি নাই। কত বড় বেহায়, চিন্তা করো। বুঝছো? তো যদি এই পথে মৃত্যু এসে থাকে তবে তাই হবে।
এই পথ কোন পথ? অনশনের পথ। ভাই দেশ কি এমনি এমনি আসছে তোমার ধারণা? এমনি না, কাহিনী আছে, অনেক ঘটনা আছে। অসমাপ্ত আত্মজীবনী লেখার সময়কাল কোনটা? 66, 69, 48, 52, 54, 60, 54, 66, 66, 69। এই সময়টা বঙ্গবন্ধু জেলে বন্দি অবস্থায় অসমাপ্ত আত্মজীবনী লিখেছিলেন। তবে ঘটনার স্থান পাইছে কত সালের? ওনার জন্ম 1920, 1955 পর্যন্ত ঘটনা এখানে স্থান পাইছে। মনে থাকবে? বংশ পরিচয় বৃত্তান্তের পরে 1955 সাল পর্যন্ত তার লাইফে কি হয়েছে সেগুলো তিনি লিখতে পারছেন, তারপর আর লেখা হয়নি। তারপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারাগারে রোজ নামচা কোন জাতীয় রচনা? এটা হচ্ছে দিনলিপি, ভ্রমণ কাহিনী, উপন্যাস, গল্প। এটা দিনলিপি। দিনলিপি মানে হচ্ছে ডায়েরির মতো আর কি। এই বইটা বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, ওনার জেল জীবনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো আছে, ওনার যে লাইফ এক্সপিরিয়েন্স আছে, ওনার যে চিন্তা ভাবনাগুলো তুমি এই বইতে পাবা। অসমাপ্ত আত্মজীবনী যেমন মোটামুটি বলতে গেলে আহ ফুল সিরিয়াস বুক। ওখানে রাজনৈতিক ঘটনা আছে, তবে ফান খুব একটা নাই। মজার ঘটনা বা অভিজ্ঞতা খুব বেশি পাবা না। কিন্তু কারাগারের রোজনামচার মধ্যে অনেক ফানি ঘটনা তুমি পাবা। ফানি ঘটনা এই অর্থে পাবা, বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, জেলে তো কত বিচিত্র মানুষ, তাই না? পকেট মার কিভাবে এখানে তোমার হচ্ছে টাকা পয়সা রাখার জন্য বা কয়েন রাখার জন্য জায়গা বানায়। তারপরে তোমার হচ্ছে ওরা কোন কৌশলে পকেটমারি করে, কিভাবে তাদের সাথে পুলিশ পর্যন্ত যুক্ত থাকে। এই ঘটনায় পকেটমার বঙ্গবন্ধুকে এগুলো বলছে, উনি লিখছেন এখানে এগুলো। তারপরে জেলখানার মধ্যে পাগল আছে অনেকের, তারটা সব কাটা যায়। তো ওই পাগলেরা কি করে, তাদের কি কর্মকাণ্ড, এসব এখানে আছে। এক জায়গায় আছে অনেক পাগলকে গোসল করানো হচ্ছে, আরেক পাগল বঙ্গবন্ধুকে এসে বলতেছে ওদেরকে কি দেখেন, এদেরকে দেখে লাভ নেই তো, এরা সব পাগল। পাগলে বলতেছে এদেরকে দেখেন না, এরা সব পাগল। এরকম আরো নানান তুমি মজার মজার ঘটনা এখানে পাবা, চাইলে পড়তে পারো। আবারও বলছি, খুব যে বিশাল হেলদি বুক এমন না, এই সাইজের বই। আহ পড়তে শুরু করলে ভালো লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে? 62, 52, 55, 67? 1955। উনি লিখছেন 66 থেকে 69 ওই সময়টায়, কিন্তু 55 সাল পর্যন্ত লিখতে পারছেন ঘটনা, এরপরের ঘটনাগুলো লেখা হয়ে ওঠেনি। বুঝতে পারছো? এই এই জন্য এই পর্যন্ত। এখন কেন হয়ে ওঠেনি এটাও তো কথা, ভালো মতো বুঝো। ওনার জন্ম 1920, মারা গেছেন 1975। যখন লিখতেছেন তখন 1966 বা 1969 সালের সময়টা, এই সময়ে এটা হচ্ছে লিখিত। তো 20 সালের পরে তার লাইফের ঘটনাগুলো এর মধ্যে আসছে। আসছে কত সাল পর্যন্ত? 1955 সাল পর্যন্ত। তাহলে এরপরের ঘটনাগুলো উনি লিখতে পারতেন, লেখা হয়ে ওঠে নাই, তাই তো? কেন হয়ে ওঠে নাই? আচ্ছা, আর একটু গ্যাপ দিয়ে রাখি, তাহলে সহজে তুমি বুঝতে পারবা। 1955 সাল পর্যন্ত তিনি লিখতে পারছেন, এই মাঝখানে আর এই জায়গাটা লেখা হয়ে ওঠেনি। কেন? বোঝো। 66 থেকে 69 এই সময়টা বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন, তখন ওনার স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিব ওনাকে বলছিলেন যে তুমি তোমার জীবনের ঘটনাগুলো লিখে রাখো, কাজে লাগবে। তো বঙ্গবন্ধু বলেন আমি এমন কি বড় মানুষ হয়েছি যে আমার জীবনের ঘটনা আমি লিখবো, মানুষ এটা পড়বে, তার দরকার হবে? বলছে না, তুমি লিখো। তো কিছু খাতা ওনার কাছে পাঠানো হয়, তারপরে তিনি লেখা শুরু করেন। এখন এই জায়গায় ঘটনা একটু বুঝবা। 1968 সালের জানুয়ারিতে আগরতলা মামলার কাহিনী আছে, জানো নিশ্চয়ই। আগরতলা মামলা, বঙ্গবন্ধু সহ সব মিলে 35 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তারা পূর্ব পাকিস্তানকে ভেঙে আলাদা করতে চায়, রাষ্ট্র বানায় ফেলতে চায়, স্বাধীন করে ফেলতে চায়, এবং এই জায়গায় তারা ইন্ডিয়ার সাহায্য চাইছে। ভারতের আগরতলাতে গিয়ে তারা এই সাহায্যটা চাইছে ইন্ডিয়ার সরকারের কাছে, যে আমরা ভেঙে আলাদা হব, আমাদেরকে রাষ্ট্র করার জন্য আমরা স্বাধীনতার ঘোষণা দিব, তোমরা আমাদেরকে সাপোর্ট দিও। ঘটনা কিন্তু সত্য, বঙ্গবন্ধু চেষ্টা করছেন, এটা মিথ্যা কথা না। কারণ 47-এর দেশ হওয়ার পরেই আমরা দেখলাম আমাদের বুকে তারা গুলি চালাইছে 52 সালে আইসা। তো আমরা এক সময় বুঝতে পারলাম তাদের সাথে আমাদের সংসার হবে না, টিকবে না, দরকার নেই এটা নিয়ে নার্সিং করার, আমরা আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চাই। এখন আমরা যদি স্বাধীনতার ঘোষণা দিই, সিম্পলি ওরা আমাদেরকে দমানোর জন্য হামলা করবে, ঠিক না? আমাদেরকে তারা বলবে বিচ্ছিন্নতাবাদী, রাষ্ট্রদ্রোহী, হামলা করবে। হামলা করলে আমরা তাদের সাথে যুদ্ধ অবতীর্ণ হওয়া লাগবে। তো বঙ্গবন্ধু বলেন এত ঝামেলা এড়ানোর সুযোগ আছে, সেটা কি? আমরা যদি রাইট টাইমে স্বাধীনতার ঘোষণা দিয়ে পশ্চিম পাকিস্তানের যত হাই অফিসিয়াল এখানে থাকবে তাদেরকে যদি বন্দি এবং জিম্মি করে ফেলতে পারি, এবং ভারত যদি আমাদেরকে এই অর্থে সাপোর্ট করে,
যে ভারতের আকাশ সীমা ভারত নিষিদ্ধ করে দিল, তাতে পাকিস্তানের উপর দিয়ে এসে আমাদেরকে হামলা করতে পারবে না। বঙ্গোপসাগরের জলসীমা ভারত নিষিদ্ধ করে দিল, তারা যেন আসতে না পারে। আর স্থলসীমা তো নিষিদ্ধ করাই আছে, মনে করো অটো। স্থলসীমা যদি ভারত ইউজ করতে না দেয়, অর্থাৎ ইন্ডিয়া যদি এই ত্রিমুখী একটা সাপোর্ট আমাদেরকে দেয়, সমর্থনজনিত সাপোর্ট, এতে করে আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা দিয়ে স্টেবল হয়ে যাওয়ার যথেষ্ট সুযোগ আমাদের হাতে আছে। এটা বঙ্গবন্ধু প্ল্যান করলেন। এবং আমরা যদি একটা নির্দিষ্ট টাইম পার করে দিতে পারি স্বাধীনভাবে, তাহলে আমরা অটো স্বাধীন হয়ে গেলাম, আলাদা রাষ্ট্র তৈরি হয়ে গেল। এবং এই জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার হবে। তো কেন্দ্রীয় সরকার তো দিল্লিতে, তাদেরকে রিচ করা কঠিন। তো বঙ্গবন্ধু আগরতলায় প্রাদেশিক সরকার তাদের কাছে সাহায্য চাইলেন, নিজে একবার গেলেন বা দুবার, প্রতিনিধি পাঠাইলেন, আলোচনা হলো। তো ভারত সাহায্য করতে রাজি ছিল, তবে সময় লাগতেছিল আর কি। ওই সময় 68 সালের ফার্স্টের দিকে, জানুয়ারি, এই ঘটনা ফাঁস হয়ে যায়। এবং দুঃখজনক হলো সত্য, এক বাঙালি আমির হোসেন ওর নাম, ও ফাঁস করে দেয় পাকিস্তানের সিএ এর কাছে যে এইটা প্ল্যান হচ্ছে, শেখ মুজিব আলাদা রাষ্ট্র করতে চায়, এই ষড়যন্ত্র হয়েছে আগরতলাতে। তখন রাষ্ট্র বনাম শেখ মুজিব ও অন্যান্য, এই হেডলাইনে 35 জনকে আসামি করে মামলা দিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু 1 নম্বর আসামি। বুঝছো কাহিনীটা? এখন বঙ্গবন্ধুকে যখন আগরতলা মামলায় আসামি করা হয়, বঙ্গবন্ধু তখন অলরেডি জেলে। 66-র 6 দফা আন্দোলনের পরে তারা যে জেলে ঢুকানো হয়েছে, তখন তিনি অলরেডি জেলে। তখন তারা বলল, তাহলে এতদিন ধরে প্ল্যান করতেছিলাম তাকে জেলে ঢুকায় রাখা বা একটা সময় কোনোভাবে ফাঁসাই দিয়ে মেরে ফেলা, তাহলে তো পত্রিকাটা দূর হয়। আর এখন তো সে ভালো হাতিয়ার পাওয়া গেছে, রাষ্ট্রদ্রোহী প্রমাণ করে তারা সহজে ফাঁসিতে ঝুলাই দেওয়া যাবে, কারণ দেশ ভাঙতে চাওয়া তো রাষ্ট্রদ্রোহিতা। তাহলে ফাঁসাও, কোন মামলায়? আগরতলা মামলায়। আসামি করা হলো। আগের মামলায় তারা জামিন দেয়া হলো, জামিন দিয়ে জেল গেট থেকে তাকে আবার অ্যারেস্ট করা হলো। আগরতলা মামলায় তাকে গ্রেফতার দেখায় এবার নিয়ে যাওয়া হলো ঢাকা ক্যান্টনমেন্টে। ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে বন্দি করা হলো। সেনা আইনে বিচার হবে। সেনা আইনে বিচার হলে সুবিধা কি? সুবিধা হলো সেনা আইন দ্রুত চলে, ট্রাইব্যুনাল, এবং রাষ্ট্রদ্রোহী প্রমাণ করে তারা ফাঁসিতে ঝুলাই দেওয়া সহজ। এই হলো 68 সালের শুরুর দিক থেকে আগরতলা মামলা এবং গণ আন্দোলনের সূচনা। তখন আন্দোলন দানা বাঁধতে থাকলো একটা সময় আস্তে আস্তে, যে শেখ মুজিব সহ সবাইকে মুক্তি দিতে হবে, আইয়ুবের পতন চাই। এটাই 69 ফেব্রুয়ারি পর্যন্ত গেল এবং গণ অভ্যুত্থানের রূপ নিল। বুঝতে পারছো? তো যখন বঙ্গবন্ধুকে 68 সালের জানুয়ারিতে, 17 কি 18 জানুয়ারি, কোন জায়গায় 17 লেখা, কোন জায়গায় 18 লেখা, এটা তবে আমি যদ্দূর জানি বেসিক ইনফরমেশন, একদম মানে অথেন্টিক ইনফরমেশন হচ্ছে তোমার 18 জানুয়ারি। তো যখন জানুয়ারিতে বঙ্গবন্ধুকে মুক্তি দেয়া হলো, কোথা থেকে? জেল থেকে। মুক্তি বলতে জামিন দেয়া হলো, দিয়ে আবার আগরতলা মামলা গ্রেফতার দেখায় পাঠায় দেয়া হলো ক্যান্টনমেন্টে। ওর পর থেকে বঙ্গবন্ধু আর আত্মজীবনী লিখেননি। বুঝছো? লিখতে লিখতে ততদিন পর্যন্ত তিনি ওনার লাইফে, ওনার ক্যারিয়ারে 55 সাল পর্যন্ত কি ঘটনা আছে, ওই পর্যন্ত তিনি ততদিন পর্যন্ত লিখতে পারছিলেন। এরপরের ঘটনাগুলো লিখতে পারতেন, লেখা হয়ে ওঠে নাই। ওই যে চলে গেলেন উনি আগরতলা মামলায় ক্যান্টনমেন্টে, তারপরে আর লেখা বন্ধ হয়ে গেছে। এবার কি বুঝাতে পারছি? এই জন্য ঘটনাগুলি স্থান পাইছে 55 সাল পর্যন্ত। পরে এই খাতাগুলো উদ্ধার করে যখন প্রকাশ করা হয় 2012 সালে ইউপিএল থেকে, ইউপিএল, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, যখন প্রকাশ করা হয়, অসমাপ্ত আত্মজীবনী নাম দিয়ে প্রকাশ করা হয়। আত্মজীবনী তো অবশ্যই কেউ নিজের জীবনে নিজে লিখলে সেটা আত্মজীবনী হয়, আর পরিপূর্ণ না হওয়ার কারণে সেটা অসমাপ্ত। 1946 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান ফরিদপুরের কোন দায়িত্বে ছিলেন? ওয়ার্কার ইনচার্জ। আমরা কিছুক্ষণ আগেই প্রশ্নটা পড়ছি উল্টা দিক থেকে, মানে ওয়ার্কার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কত সালে? 46। আর এখানে আসছে কোন দায়িত্বে ছিলেন? ওয়ার্কার ইনচার্জ। 52 দিনগুলোতে লেখকের সঙ্গে সহ অনশনকারীদের নাম কি? খয়রাত হোসেন, আব্দুর রশিদ, মহিউদ্দিন আহমেদ, খান সাহেব, ওসমান আলী। সহ অনশনকারী ছিলেন মহিউদ্দিন আহমেদ। 52 দিনগুলো লেখক অনশন করেছিলেন কেন? মর্যাদার জন্য, বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে, ভাষা আন্দোলনের জন্য, নির্যাতনের প্রতিবাদে, বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে। যে আমাকে কেন বিনা বিচারে আটকে রাখা হলো সেজন্য। অনশন ধর্মঘট থাকাকালে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন? 4টি। বলা আছে রেনুর কাছে একটি, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব। তারপরে বলা আছে বাবার কাছে একটি, ওনার বাবা। তারপরে বলা আছে ভাসানী সাহেবের কাছে একটি। তারপরে বলা আছে শহীদ সাহেবের কাছে একটি। শহীদ সাহেব মানে হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধুর রাজনৈতিক ক্যারিয়ারের যিনি বঙ্গবন্ধুর আপলাইন লিডার।
52 দিনগুলো কোন শ্রেণীর রচনা? ছোট গল্প, প্রবন্ধ, আত্মজীবনী, নিবন্ধ? এটা আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। আমার জীবনে যদি তুমি লেখো সেটা জীবনী, আমার জীবনে যদি আমি নিজে লিখি তখন সেটা আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি। শেখ ফজিলুদ্দিন হোসেন মুজিব এর ডাক নাম কি? রেনু। 52 দিনগুলো গল্পে কত মাস পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পুরোনো জায়গায়, পুরোনো কামরায়, পুরোনো বিছানায় শুয়ে কারাগার নির্জন প্রকোষ্ঠের দিনগুলোর কথা মনে করেছিলেন? 27-28 মাস পর, 2 বছরের বেশি সময় মানে বলাই আছে। কারণ খুব লং টাইম তিনি তখন বন্দী ছিলেন, বলা আছে ওই যে 27-28 মাস পরে তিনি ওই জায়গায় ফিরে আসছেন। একটু খেয়াল করো, বাচ্চা কাচ্চা, বউ, পরিবার, ফ্যামিলি, বাবা মা সবাইকে ফেলায়া ওনাকে জেলে থাকতে হয়েছে 27-28 মাস বিনা অপরাধে এমনি। ওকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জুলিও কুরি পুরস্কার পেয়েছিলেন? 72, 73, 74, 75? এই পুরস্কারে ভূষিত হন 72 সালে। তাই মনে রাখি উনি গ্রহণ করেছিলেন এটা 73 সালে। ঠিক আছে, এটা মাথায় রেখে দিও। জুলিও কুরি পুরস্কার বা পদকে ভূষিত হয়েছেন এক সময়, গ্রহণ করেছেন পরে। হাচু আপা, হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি, কে বলেছিল? একথা বলেছিল বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল। কারণ বঙ্গবন্ধু যখন জেলে যায় ওই সময়টা কামালের বয়স তখন কয়েক মাস। ওকে, তো কয়েক মাসের বাচ্চা। 27-28 মাস পরে, 2 বছরের বেশি সময় পরে বাবা ফিরে আসছে। কামাল তখন কথাবার্তা বলতে পারে, বুঝতে পারছো? কিন্তু বাবাকে তো আর চিনবে না, স্বাভাবিক। আর আমাদের প্রধানমন্ত্রী তখন বেশ একটু বড়, তো উনি তো বাবাকে চিনেন। উনি বাবার কোলে যায় বসতেছেন, গলা ধরে ধরে থাকতেছেন, কোলে উঠতেছেন, বাবা বলে ডাকতেছে। তখন ওই শেখ কামাল পাশ থেকে বলছে, হাসু আপা, তোমার বাবাকে আমি একটু বাবা বলি, মানে ওই যে তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি। মানে তার ইচ্ছে হয়েছে আর কি বাবা ডাকবে। তো বঙ্গবন্ধু তাকে টান দিয়ে এক সময় কোলে নিয়ে বললেন, অবশ্যই ডাকবে, কারণ আমি তো তোমারও বাবা। এরপরে ফরিদপুর জেলখানায় বসে শেখ মুজিবুর রহমান কাকে কয়টি চিঠি লিখেছিলেন? বাবার কাছে একটি, রেনুর কাছে একটি, শহীদ সাহেব একটি, ভাসানীকে একটি। উত্তর তো এটাই, আর নিচে পড়ার তো দরকারই নেই, তাই না? প্রশ্ন কঠিন কিন্তু প্রশ্ন অনেক সহজ। যাই হোক না কেন, আমরা অনশন ভাঙবো না। এই উক্তিটি কার? খয়রাত হোসেন, কাজী নজরুল ইসলাম, শেখ মুজিবুর রহমান, মুখলেসুর রহমান? অনশন করছিলেন কে এখানে? শেখ মুজিবুর রহমান, তাই না? আমরা অনশন ভাঙবো না। মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়, এটা একটা দার্শনিক উদ্ধৃতি। এটা হচ্ছে 52 দিনের। তুমি বলবো হ ভাইয়া, হ, এটা তো সত্য কথা, আমরাও বলি। হ্যাঁ, আমরাও বলি। কথাটা দার্শনিক উদ্ধৃতি। বঙ্গবন্ধু এখানে প্রসঙ্গ ধরে সুন্দর করে বলছে যে মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায়। যে নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, শূন্যস্থানে কি ছিল? আমলাতন্ত্র। প্রশ্ন হচ্ছে আমলাতন্ত্র মানে কি? ইংলিশে বলা হয় ব্যুরোক্রেসি। তন্ত্র শব্দের অর্থ হচ্ছে সিস্টেম বা পদ্ধতি। তন্ত্র মানে সিস্টেম বা পদ্ধতি। আমাদের যেমন পরিপাক তন্ত্র, প্রজনন তন্ত্র, স্নায়ুতন্ত্র, একটা সিস্টেম ডেভেলপ করা আছে বডির মধ্যে, তাই না? তো আমলাতন্ত্র মানে হচ্ছে সরকারের উচ্চপদস্থ অফিসার বা কর্মকর্তা যারা আছে তাদেরকে এক কথায় বলা হয় আমলা। আর আমলাদের কাজ করার যে সিস্টেম, তাদের যে অফিসিয়াল যে হায়ারার্কি, এটাকে বলা হয় আমলাতন্ত্র। বুঝতে পারছো? অর্থাৎ আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, মানে নুরুল আমিন আমলাদের দ্বারা চালিত ছিলেন, আমলারা তাদের স্বার্থের জন্য নুরুল আমিনকে মিসলিড করছে, এটা বোঝানো হয়েছে আর কি। বঙ্গবন্ধুর সাথে ফরিদপুর জেলে বন্দী থাকা মহিউদ্দিন কি রোগে ভুগছিলেন? সোরিয়াসিস, ইনফ্লুয়েঞ্জা, প্লোরিসিস, সাইনোসাইটিস? প্লোরিসিস রোগে ভুগছিলেন। জেল মুক্তির কতদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাড়িতে ফিরেছিলেন? জেল থেকে বের হওয়ার 5 দিন পরে বঙ্গবন্ধু বাড়িতে ফিরছিলেন। 52 সালের 21শে ফেব্রুয়ারি কারাবন্দী শেখ মুজিবুর রহমান কোন জেলে বন্দী ছিলেন? ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ? আমরা জানি যে তাকে ফরিদপুর নিয়ে যাওয়া হয়েছিল, এবং এটা নিয়েই তো যত কাহিনী। ঢাকা জেল থেকে উনি ছিলেন হচ্ছে ঢাকা জেলে, সেখান থেকে তাকে বের করে ওই যে বাহাদুর শাহ পার্ক বা ভিক্টোরিয়া পার্কের কথা বলা আছে, সদরঘাট দিয়ে, ওখান দিয়ে নিয়ে তারপর প্রথমে নারায়ণগঞ্জ, আর সেখান থেকে লঞ্চে করে একটা সময় ফরিদপুর নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার কারণ কি ছিল, উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল এটাই যে নেতার দর্শন যেন কর্মীরা না পায়। নেতাকে যদি কাছ থেকে কর্মীরা পায় তাহলে তারা তার পরামর্শে উজ্জীবিত হবে, আন্দোলন বেগবান হবে, তাহলে তাকে তার কাছ থেকে দূরে সরায় ফেলো, ইত্যাদি ইত্যাদি। 52 দিনগুলো কার লেখা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে? কর্মচারী, সহকর্মী, সিভিল সার্জন, ডেপুটি, জেলার একজন রাজনৈতিক সহকর্মী। সহকর্মী মানে হচ্ছে মহিউদ্দিন। উনি ডাবের পানি, 2 চামচ ডাবের পানি দিয়ে ওনার অনশন ভাঙাই দিয়েছিলেন। 52 দিনগুলো কি ধরনের রচনা? প্রবন্ধ, ছোট গল্প, স্মৃতিকথা, রম্য রচনা? এটা হচ্ছে, যদি সাহিত্যের প্রকারভেদ থেকে যদি বলো তাহলে স্মৃতিকথা বলা যায়, যেহেতু এখানে আত্মজীবনী নাই। ইয়ে কিয়া বাত হ্যায় আব জেলখানা মে। আমি বললাম কিসমত উক্তিটি কাকে করা হয়েছে? মহিউদ্দিন আর্মড পুলিশের সুবেদার, রেনু ডেপুটি জেলার। আর্মড পুলিশের সুবেদার বঙ্গবন্ধুকে দেখে বলছিলেন যে এটা কেমন কথা, আপনি জেলখানায়। পাকিস্তানের ওই সময়ের অনেক বড় বড় অফিসার শেখ মুজিবুর রহমানকে অনেক পছন্দ করতেন। সব মানুষ তো খারাপ হয় না, হয় কি? সব মানুষ ভালোও হয় না। তো পাকিস্তানেরই তখন জাতিগতভাবে পাকিস্তানি, এখানে চাকরি সূত্রে পূর্ব পাকিস্তানে তার পোস্টিং বা ডিউটি, এমন অনেকের সাথে বঙ্গবন্ধুর খুব সুসম্পর্ক ছিল। তারা বঙ্গবন্ধুকে অনেক পছন্দ করতেন, ভালোবাসতেন। তার প্রমাণ পাবা তুমি যদি কারাগারের রোজনামচা পড়ো, প্রপারলি বুঝতে পারবা। কারাগারের ভেতরে সিপাহীরা বা ওখানে জমাদার যারা বা যারা ডিউটি করে বংশগতভাবে যারা পশ্চিম পাকিস্তানি, তারাও শেখ মুজিবুর রহমানকে কত বেশি শ্রদ্ধা করতো। একটা শ্রেণী খুব ভালোবাসতো। তো আর্ম পুলিশের সুবেদার বঙ্গবন্ধুকে দেখে বলতেছে, আরে এটা কেমন কথা, আপনি জেলে? বঙ্গবন্ধু বলেন, ভাই রে, কিসমত, ভাগ্যে লেখা আছে তো কি করব। আজ আমাকে ও আমার দেশ বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। শূন্যস্থানে কি হবে? সহকর্মীদের, কর্মীদের, নেতাদের, অনুসারীদের, সহকর্মীদের বছরের পর বছর জেল খাটতে হচ্ছে। শেখ মুজিবুর রহমান অসমাপ্ত আত্মজীবনী কত সালে লেখা আরম্ভ করেন? 66, 52, 55, 67? বলাই তো ছিল 66 থেকে 69 সালের যে জেলখানার জীবন ওই সময়টায়, তবে লেখা শুরু করেছিলেন 67 সালে। 68 সালের জানুয়ারি পর্যন্ত উনি লেখালেখি করছেন এটা। কিন্তু টার্মটা হচ্ছে 66 থেকে 69, ওই সময়ের জেল জীবন। লেখা শুরু করেছিলেন 67 সালে। কারাগারে রোজনামচা কার লেখা? শেখ মুজিবুর রহমান। একদিন মরতেই হবে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। কার রচনায় এই উক্তি রয়েছে? শেখ মুজিবুর রহমান। অসমাপ্ত আত্মজীবনী। 52 দিনগুলো লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন? আইন বিভাগের ছাত্র ছিলেন। এখানে একটা ঘটনা আছে। তখনকার সময়ে বিশ্ববিদ্যালয়ের অথরিটিতে ছিল পশ্চিম পাকিস্তানিরা। তো বঙ্গবন্ধু দেশের পক্ষে কথা বলার কারণে তার ছাত্রত্ব বাতিল করা হয়েছিল। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বঙ্গবন্ধুর আইন বিভাগের ছাত্রত্ব বাতিল করে দিয়েছিল। এবং আমার যদি ভুল না হয় 2010 সালে বিশ্ববিদ্যালয় কলঙ্ক মুক্ত হয়েছে, বঙ্গবন্ধুকে আবার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারছো? কারণ আহ এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা স্ক্যাম তৈরি হয়ে থাকে, তাই না? তো ইউনিভার্সিটি অথরিটি বঙ্গবন্ধুকে আবার ছাত্রত্ব ফিরিয়ে দিয়েছে। আইন বিভাগে উনি ভর্তি ছিলেন, স্টুডেন্ট ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রকাশিত হয়? এটা অনেক ভালো প্রশ্ন। যদি তুমি দেখতে পাচ্ছ কম আসছে, কিন্তু প্রশ্ন অনেক ভালো প্রশ্ন। এটা উপরের দিকের যে চাকরি, বিসিএস এই টাইপের যে পরীক্ষাগুলো আছে, এখানে বেশ আসছে এই প্রশ্নটা। এমনকি প্রকাশক কোন প্রতিষ্ঠান, কত সালে প্রকাশিত হয়েছে, এই জাতীয় প্রশ্ন ভালোই আসছে। 12 সালে প্রকাশিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার অসমাপ্ত আত্মজীবনী লেখা শুরু করেন কোন জেলে বন্দি অবস্থায়? ঢাকা সেন্ট্রাল জেল, গাজীপুর, আগরতলা, লাহোর জেল? ঢাকা সেন্ট্রাল জেল, যেটা এখন আর জেলখানা হিসেবে এখন আর ব্যবহার করা হচ্ছে না। নাজিমুদ্দিন রোডে, যেটা চকবাজার পুরান ঢাকাতে, এটা আর কি। এখানে বন্দি ছিলেন। এখন তো এটা জাদুঘর আর কি সব বানায় ফেলছে। বর্তমানে তো ঢাকা সেন্ট্রাল জেল, যেটা কেন্দ্রীয় কারাগার ওই পারে নদীর কেরানীগঞ্জে, তখন ছিল এটা। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটির রচয়িতা কে? শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? স্বদেশ প্রত্যাবর্তন করেন হচ্ছে 10 জানুয়ারি। এখন তোমার অনেক প্রশ্ন থাকবে, আমি জানি, যে কেন উনি 10 জানুয়ারি আসলেন। ভালো মতো বুঝবা। 1971 সালের 16 ডিসেম্বর দেশ স্বাধীন, তাই না? আর 1972 সালের 10 জানুয়ারি বঙ্গবন্ধু দেশে ফিরলেন। মাঝখানের সময়টা উনি বন্দী ছিলেন ওখানে। তো তারা কিভাবে দিল বঙ্গবন্ধুকে মুক্তি? তাদের কম বেশি 93,000 মানুষ আমাদের হাতে তখন বন্দী, তাদের আর্মিরা। নিয়াজি এত মানুষ নিয়েই তো আমাদের এখানে আত্মসমর্পণ করছে।
আমরা বলছি শেখ মুজিবকে ফিরিয়ে দাও, তাহলে তোমরা তোমাদের লোক ফিরিয়ে পাবা। এখন তোমরা কি একজনকে মাইরা 93,000 হারাবা নাকি? তা আমরা বন্দি বিনিময় করব, বিনিময়ে আমাদের সাথে ডিলে আসতে হবে। আর তাছাড়া ওই চলতি 9 মাসে তারা শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলতে পারে নাই, কারণ একজন রাজনৈতিক নেতা, এত বড় মানুষ, এত বড় ইস্যুতে যিনি আটক, তাকে চাইলেই গুলি করে মেরে ফেলা যায় না। আন্তর্জাতিক আইন বা সিস্টেম বা পদ্ধতি বলে কথা আছে। তো 1972 সালের 8 জানুয়ারি, হ্যাঁ 8 জানুয়ারি বঙ্গবন্ধুকে কি করা হয়, ওখান থেকে মুক্তি দেওয়া হয়। মুক্তি দিয়ে তারা বঙ্গবন্ধুকে অপশন দেয় যে আপনি দুইটা অপশনের যে কোনো এক জায়গায় যেতে পারেন। হয় আপনি মিডল ইস্টে যেতে পারেন, যে কোনো দেশে, অথবা আপনি ইউরোপের কোনো একটা দেশে যেতে পারেন। আপনি যেখানে বলবেন আমরা সেখানেই আপনাকে পৌঁছায় দিব। ভালো মতো বুঝবা, তারা বঙ্গবন্ধুকে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, আবার এখানে তারা পাঠাইতে যাচ্ছে না। এমনি তারা আমাদের কাছে পরাজিত হয়েছে, আর মান সম্মান হারাইতে চায় না আর কি। বলছে আপনি যেখানে যেতে চান, হয় মিডল ইস্টের কোনো কান্ট্রি অথবা ইউরোপ, আমরা আপনাকে ওখানে পাঠিয়ে দিব, সেখান থেকে আপনি বাংলাদেশ চলে যাবেন। বঙ্গবন্ধু বলছে আমাকে ইউরোপ পাঠিয়ে দাও, লন্ডন পাঠিয়ে দাও। লন্ডন যেতে চাইলেন এই কারণে, আমাদের মুক্তিযুদ্ধের বহির্বিশ্বে প্রচারের প্রধানতম কেন্দ্র ছিল হচ্ছে লন্ডন, এবং ইংল্যান্ড আমাদের সাপোর্ট করছে অনেক। তখন তারা, পাকিস্তান আর্মি, বঙ্গবন্ধুকে বিমানে করে লন্ডনে পাঠিয়ে দেয়। লন্ডনে হোটেল ক্লারিসে বঙ্গবন্ধু এক রাত ছিলেন, এবং ওখানে লন্ডনের যে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ, ওই ছবিগুলো আছে, তোমরা পাবা। দেখবো যে বঙ্গবন্ধু গাড়িতে উঠতেছেন, এডওয়ার্ড হিথ দরজা খুলে দিচ্ছে, দরজা লাগাই দিচ্ছে। ব্রিটিশরা তো আবার জাতে মাতাল হলো তালে ঠিক। এক খুব রাজকীয় উষ্ণ সংবর্ধনা পাইছেন বঙ্গবন্ধু ইংল্যান্ডে। লন্ডন থেকে পরের দিন বঙ্গবন্ধু আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলেন, এবং সাইপ্রাসে তার বিমান একটু থামলো তেল নেওয়ার জন্য। লন্ডনের বিমান বাহিনী তাদের রাজকীয় যে কমেট বিমান, ওই বিমানে করে পাঠাইছিলেন বঙ্গবন্ধুকে। তো সাইপ্রাসে তেল নিল, এবং বঙ্গবন্ধু বললেন যে আমি মিসেস গান্ধীকে থ্যাঙ্কস বলতে চাই, দিল্লিতে আমি একটু নামবো। তো 10 তারিখ বিকালে বঙ্গবন্ধু ঢাকায় নামলেন। তার আগে সকালে, দুপুরের কিছু আগে, দুপুরের লেখা হয় আর কি দুপুর, উনি দিল্লিতে নামলেন। গান্ধীর সাথে শর্ট বৈঠক করলেন, কথা বললেন ইন্দিরা গান্ধীর সাথে। ওখানে কথাবার্তা বলে বঙ্গবন্ধু দেশে ফিরলেন, তাকে থ্যাঙ্কস বললেন তাদের সাহায্যের জন্য। এবং এখানে একটা খুব উল্লেখযোগ্য বিষয় আছে, বঙ্গবন্ধুর সাথে ওই সময় যখন বৈঠকে ইন্দিরা গান্ধীর কথা হচ্ছে, বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধীকে বললেন, মিসেস গান্ধী, আমার দেশ থেকে আপনার আর্মি কবে ফিরে নিয়ে আসবেন? গান্ধী হাসতে হাসতে বলেন, আপনি যখন চাইবেন। তো বঙ্গবন্ধু বলেন, আমি তো চাই আমার নেক্সট জন্মদিনের আগেই আপনি নিয়ে আসেন, অর্থাৎ 17 মার্চের আগেই নিয়ে আসেন। গান্ধী বললেন তাই হবে, এবং নিয়েও গেলেন। এখন এটা অনেক বড় ধরনের একটা অর্জন। কেন অর্জন বললাম? সাহায্য সহযোগিতার নামে যদি কোনো বড় দেশের আর্মি কোনো ছোট দেশে ঢোকে সাহায্য করার নামে, একটা সময় পরে তারা আর আসে না, ওই দেশে থেকে যায় এবং তাদেরকে শোষণ করে, তাদের স্বার্থ উদ্ধার করে। যেমন ধরো, সাদ্দাম যখন কুয়েতে হামলা করছিল, ওই যে 90-91 উপসাগরের যুদ্ধের সময়, ওই হামলার সময় কুয়েতকে সাদ্দাম দখল করে ফেলছিল। দখল করে সাদ্দাম নিজের 19তম প্রদেশ ঘোষণা দিছিল। কুয়েত বাঁচার জন্য পৃথিবীর মানুষের কাছে সাহায্য চায়, এবং আমেরিকানরা ওখানে আইসা ন্যাটো বাহিনী নিয়ে ইরাককে কুয়েত থেকে সরাই দিয়ে কুয়েতকে মুক্ত করে দেয়। মুক্ত করে দিয়ে আমেরিকানরা বলছে যে তোমার তো তাহলে বিপদ আছে, যে কোনো সময় তোমার উপরে হামলা হামলা হইতে পারে, তুমি গরিবের সুন্দরী বউ, কিন্তু তোমার নিরাপত্তা নাই, আমরা তোমাকে নিরাপত্তা দেব বলে ঘাঁটি করার জায়গা চাইছে, এবং ঘাঁটি করছে। ওই যে করছে, আমেরিকা আর বের হয় না। এটা একটা কমন নেচার পৃথিবীতে, নিরাপত্তা বিশ্লেষকদের লেখা পড়লে বুঝতে পারবা। সাহায্য সহযোগিতার নামে যখন ইন্টারভেনশন করে, কোথাও হস্তক্ষেপ করে, কোথাও বড় শক্তিগুলো ঢুকে, তখন আর তারা বের হয় না, তারা থেকে যায়। এখন ভারত আমাদের এখানে আসছে আমাদেরকে সাহায্য করার জন্য এই নামে, এবং সাহায্য করছে। যদি তারা না যাইতো তাহলে তো বড় ধরনের সমস্যা হইতো আমাদের, তাই না? এবং এদেরকে যে প্রপার লিড দিয়ে, প্রপার সিস্টেমের মাধ্যমে বঙ্গবন্ধু আবার ব্যাক পাঠাইছেন, এটা একটা বড় ধরনের অ্যাচিভমেন্ট। তোমরা এটা বড় হইলে, আরো বড় হইলে বুঝতে পারবা এটার গুরুত্বটা কত বেশি। তো বঙ্গবন্ধু ওই দিনই গান্ধীকে বললেন যে আপনি আপনার আর্মি কবে ফিরে নিয়ে আসবেন? গান্ধী বলছে আপনি যখন চাইবেন। বঙ্গবন্ধু বলেন আমি তো চাই আপনি 17 তারিখের আগে, অর্থাৎ আমার নেক্সট বার্থডের আগেই নিয়ে আসেন। গান্ধী বললেন তাই হবে, এবং সেটা হইল। বুঝতে পারছো? তো এই 10 জানুয়ারি তিনি 8 জানুয়ারি মুক্তি পাইলেন, লন্ডন গেলেন, সেখান থেকে দিল্লি হয়ে তিনি 10 জানুয়ারি বিকালবেলা বাংলাদেশে ফিরলেন। এই জন্য এটা হচ্ছে বঙ্গবন্ধুর
স্বদেশ প্রত্যাবর্তন দিবস 1972 সালের 10 জানুয়ারি এই ঘটনাটা ঘটছিল। তো এই ছিল কথা, আমরা একদমই শেষ প্রান্তে চলে আসছি। সবাই ভালো থাইকো, তোমাদের জন্য দোয়া থাকলো। পরের লেকচার আবার কথা হবে। শুভকামনা, আল্লাহ হাফেজ।